একটা মেয়ে 3টার সময় ঘর থেকে বের হয়ে জবে যেতে পারবে, জবে থেকে আসতে পারবে, কোনো ভয় নেই। ট্রেন স্টেশন হোক আর সে গাড়ি চালিয়ে হোক, যে সে নিরাপদ ঘরে আসতে পারবে। কিন্তু আমি এখানে 3টার সময় মনে হয় না নিরাপদ। সুইডেনে স্টাডি ভিসা যারা যায় ওরা কখনো ফিরে না, আমার দেখা কম ফিরে, 10% ফিরে, আচ্ছা, আর 90% থেকে যায়। এগুলো কোনোই ভিত্তি নেই, মিথ্যা কথা। মানে কোনো টাকাটা জাস্ট আত্মসাৎ করার জন্যই এই ফন্দিটা করে, আর যারা এই ফাঁদে পা দেয় তারা লুজার হয়। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কোলাহল শোতে, আপনাদের স্বাগতম। আমি তানভীর তারেক। আজ একইভাবে কথা বলবো, কথা শুনবো একজন নারীর সংগ্রাম, নিজস্ব সফলতা বা ব্যর্থতার গল্প, তার জীবন দর্শন এবং তা থেকে আসলে আগামী প্রজন্ম কি নিতে পারে বা তার কোনো বলার কিছু আছে কিনা, সফল হয়ে ওঠার জীবনের গল্পটাই আমরা এই শোতে নিয়ে থাকি। স্বাগত মনোজ চৌধুরী আপনাকে। আমার নাম তানভীর তারেক। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। শুরুতে একটু জানতে চাই যে আপনার সার্টিফিকেট নেম এবং জন্মস্থানটা। আমার সার্টিফিকেট নেম হচ্ছে ইসমত নাসির মোনা আচ্ছা আচ্ছা চৌধুরী। বাবা মা? আমার আব্বু এয়ারফোর্স অফিসার ছিলেন, 2013-এ সে মারা গিয়েছে। আর আম্মু when I was in 15, that time my mother passed away. আপনার কি স্বপ্নটা ছিল হওয়ার? আমার বাবার অনেক স্বপ্ন ছিল। কেমন? আমার বাবার খুবই আদরের মেয়ে ছিলাম। বাবা চাইতো আমি লয়ার হই, আচ্ছা, কিন্তু সেটা আর হয়নি। আমি তো বাইরে চলে গেলাম। হ্যাঁ। চলে যাওয়ার পরে শুরু হলো স্ট্রাগল। স্টাডি কোন পর্যায়ে হবার পর বাইরে? আমি লালমাটিয়া ওমেন্স কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে। আচ্ছা আচ্ছা, তারপর বাইরে যাও। এখানে একটু থামায় যে ওই সময় বিয়ে থা করে প্রেম করে আসলে থিতু হওয়ার কথা, কিন্তু ওই সময় বাইরে যাওয়ার প্ল্যানটা বা এই উদ্বুদ্ধ করে কে? আমার আব্বু। আচ্ছা, কেন? সে খুব পছন্দ করে বাইরে মেয়েরা সেটেল হবে, ভালো একটা লাইফ লিড করবে। আচ্ছা আচ্ছা, মানে ওই সাধারণ বাবার মতো একটু বয়স হলে পাত্র খোঁজা এই ধরনের বাবা ছিলেন না? বলতে না না না, আমার আব্বু খুবই মডার্ন, খুবই প্রগতিশীল। তার চিন্তা চেতনা খুবই মডার্ন ছিল এবং সে মেয়েদেরকে খুব ভালোবাসে। আমার তো 4টা ভাই। আপনারা কয় ভাই বোন? 4 ভাই 2 বোন। আমার বড় বোন ইউএসএ তে থাকে। আচ্ছা, প্রায় 30 ইয়ার্স হয়ে গেছে। আর ভাই 3টা বাংলাদেশে আছে। আচ্ছা, আর আমি সুইডেনে। সো সুইডেনে তাহলে তার কোনো রেফারেন্স ছিল না? আপনার আত্মীয় স্বজন কেউ ছিল না তখন? তেমন কেউ ছিল না। তাহলে ইউরোপটা কেন বেছে নেওয়া? ইউরোপটা বেছে নেওয়ার কারণ হচ্ছে পিসফুল। ইউরোপটা সবগুলা কান্ট্রি না, সুইডেন খুব পিসফুল। সেটা আপনার বাবার কাছ থেকে? আমার বাবা, হ্যাঁ, আমার বাবাই বলছে যে সেটেল হয়ে যাও। আমি ঠান্ডার কষ্টে একবার ডিসিশন নিয়েছি যে ব্যাক করবো। আচ্ছা আচ্ছা, কিন্তু আব্বু বলছে তুমি সহ্য হয়ে যাবে, তুমি এত টেনশন নিও না, ভালো করে গরম কাপড় পরো, ঠিক হয়ে যাবে। পরে দেখলাম যে এখন আমার কাছে ওই ঠান্ডাই ভালো লাগে। আজ থেকে কত বছর আগে যাওয়া হয়েছে? 2005। বেশ আগে। এবং তখন তো বাঙালি কমিউনিটি খুব বেশি কি ছিল? তখন ছিল 8-10 হাজার। তখন ছিল 8-10 হাজার, এখন তো 20,000 ছাড়িয়ে গিয়েছে। জানতে চাই শুরুতে আসলে কি কি স্ট্রাগলের সম্মুখীন হয়, অবস্ট্রাগলগুলো কি থাকে? প্রথমত ওয়েদার খুবই একটা প্রবলেম। এটাকে নেওয়া, এটাকে মানে ক্যারি করা, এই যে ওয়েদারের সাথে যে অ্যাডপ্ট হওয়া, এটা খুব টাইম লাগে। আর ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম। ওই দেশে থাকতে হলে, সুইডেনে থাকতে হলে ওদের ল্যাঙ্গুয়েজটাকে পুরোপুরি। তো এখান থেকে শিখে গিয়েছিলেন নাকি? না না, আমি ওইখানে যে প্রথমত পেপার পাওয়াটা একটু মুশকিল, দেন পেপার হয়ে গেলে তখন সবকিছু ইজি হয়ে যায়। তখন ওরা একটা সিটিজেন হয়ে গেলে তখন সর্বোপরি সবকিছু ওরা সাপোর্ট দেয়। তার আগে স্ট্রাগলটা থাকে। যদি জানতে চাই 2005-এর আগে আপনি যখন লালমাটিয়া পড়াশোনা করতেন, দেশে আসলে কি কি ধরনের একজন নারীর বেড়ে ওঠা বা স্বপ্নের জগৎটা কোন কোন জায়গা থেকে মনে হতে যে না আমি আসলে বাইরেই সেটেল হব, নাকি শুধুমাত্র বাবার কারণেই চলে যাওয়া? না, আমারও ইচ্ছে ছিল বাইরে সেটেল হওয়া। আর বাবার বেশি ইচ্ছা ছিল, তারপরে আমারও ইচ্ছা ছিল। আর বাংলাদেশে মেয়েদের লাইফ আমাদের ওইখানকার মতো না, সুইডেনের মতো না। প্রচণ্ড সিকিউর লাইফ। মেয়েরা ইচ্ছা করলে আকাশ ছুঁতে পারে যদি তার ভিতরে স্কিল থাকে। ওইখানে প্রচুর স্কিল হইতে হয়, ভালো জব পেতে হলে, ভালো কিছু করতে হলে পড়াশোনা করতে হয়, প্রত্যেকটা ব্যাপারে ডিপ্লোমা নিতে হয়। সেটা
2 ইয়ার্সের একটা কোর্স আছে, আড়াই বছরের, আচ্ছা আচ্ছা 2.5 ইয়ারের একটা কোর্স আছে, ডিপেন্ড অন। আচ্ছা আচ্ছা। আর ডিপ্লোমার ক্ষেত্রে একটু জানতে চাই, ডিপ্লোমার ক্ষেত্রে কি এখান থেকে কোনো স্কিল নিয়ে যাওয়ার পর সেই ডিপ্লোমা পাওয়া যায়, নাকি ওখানে গিয়ে যে কেউ সেই ডিপ্লোমাটা নিতে পারে? না, এখানকার কোনো ডিপ্লোমাই কাজে দেয় না। ওখানে একদম ওদের মতো করে ডিপ্লোমা, ওখানে ওরা মানে খুব খুব কি বলবো, খুবই সুন্দর ওয়েতে ওরা ডিপ্লোমাটা করায়, হাতে কলমে একদম পড়াশোনা, মানে এটা একদম স্টুডেন্ট, ভালো মার্ক হইতে হয় ওখানেও খুব এক্সাম থাকে, ভালো মার্ক পেতে হয়, তখনই সার্টিফিকেটটা পায়। ওকে, মাত্র মাস দুয়েক আগে আপনার হয়তো চেনার কথা, আমাদের অনেক 90 দশকের নায়িকা তামান্না, ওর সাথে আমার একটা ইন্টারভিউ সেশন হলো অনলাইনে। সো ওর যে গল্পটা শুনলাম, যে শুরুতে আসলে সাপোর্ট পাওয়া, বন্ধু পাওয়াটা খুব মুশকিল কাজের ক্ষেত্রে। কাজের রেফারেন্সগুলো কেমন থাকে? একেবারে যখন কাগজপত্র ছাড়া আমি একদম নতুন দেশে আসলাম, তখন একটু অড জব করতে হয়। আচ্ছা, তখন ভালো জব পেতে হলে ল্যাঙ্গুয়েজ মাস্ট, ডিপ্লোমা মাস্ট। কিন্তু তখন ওই বাংলাদেশের রেস্টুরেন্ট, কোনো বার্গার কিং, কোনো ম্যাকডোনাল্ডসতে যদি একটু ইংলিশ জানা থাকে তখন ওখানে ঢুকতে পারে, ওরকমই করতে হয়। আর তারপরে যখন পেপার হয়ে যায়, যখন ল্যাঙ্গুয়েজ কোর্সটা পুরোপুরি কমপ্লিট হয়, ভালো ওয়েতে যেতে হবে, ভালো জব করতে হলে ওদের ডিপ্লোমাগুলো নিতে হবে, আদারওয়াইজ পাবে না। একজন নারী মুক্তির জন্য, নারীর স্বাধীনতার জন্য কি করতে চায়, মানে কি হলে আসলে তাকে স্বাধীন বা স্বাভাবিক মুক্ত নারী বলা হয়? আপনি যে এই যে স্বাধীন চেতা মানুষ, নিজের কাজটা খুঁজেছেন, বাইরে গিয়েছেন, এর অ্যাডভান্টেজটা কি? বা আপনি যে কলোনিয়াল অনেক ঘটনা শোনেন নিশ্চয়ই, ঘর ভাঙছে, স্বামীর প্রতি অত্যাচার হচ্ছে, এগুলো আপনার ট্রমাটাইজ করে কিনা? ঘর ভাঙে তো এখানেও ঘর ভাঙে, আসলে এটা পুরোপুরি নিজস্বতা, এটা খুবই স্বাভাবিক। এখন এটাকে নিয়ে ভাবার কিছুই না, সব জায়গায় ঘর ভাঙতেছে। তো কিন্তু মেয়েরা অসহায় না ওইখানে। আচ্ছা, আমাদের দেশে যেমন একটা মেয়ে ডিভোর্সি হয়ে গেলে খুবই প্রবলেম ক্রিয়েট করে, হয় মানুষজন নানা রকমের কথা বলে, অনেক সামাজিক একটা চাপের মধ্যে থাকে। ফ্যামিলি থেকেও আমার অনেক ফ্রেন্ডস আছে যাদের এরকম মানে ডিভোর্স হয়ে গেছে, ওদের ফ্যামিলি থেকেও কিন্তু ওরা হ্যাপি না, ফ্যামিলির ভিতরেও ওদের সমস্যা তৈরি হয়। ওরা নিরাপদ কোথাও না, হাজব্যান্ডের বাসায়ও না, নিজের ফ্যামিলিতেও না, ফ্যামিলির ভিতরেও এক একজন এক এক রকমের থাকে। কিন্তু ওইখানে সেটা না, ওইখানে ডিভোর্স হয়ে গেলে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, কোনো ঝগড়া নাই, কিছু নাই। কতটুকু সিকিউরড লাইফ ওখানে? 100%। কেমন সেটা? আমরা তো একটা মেয়ে 3টার সময় ঘর থেকে বের হয়ে জবে যেতে পারবে, জবে থেকে আসতে পারবে, কোনো ভয় নেই। ট্রেন স্টেশন হোক আর সে গাড়ি চালিয়ে হোক, যে সে নিরাপদ ঘরে আসতে পারবে। কিন্তু আমি এখানে 3টার সময় মনে হয় না নিরাপদ, আমি যেতে পারবো বাইরে বা ঘরে ফিরতে পারবো, আমার কাছে সিকিউর লাগে না বাংলাদেশ। একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে একটু শোনায়, যে গত 5 বছরে আমাদের শিক্ষিত, অর্থাৎ আমাদের সবুজ কালচার থেকে শুরু করে ইঞ্জিনিয়ারের ছেলে মেয়ে প্রায় অধিকাংশের এডুকেশনের জায়গাটা প্রথম প্রেফার করে ইউরোপ, পরে না হলে অস্ট্রেলিয়া, তারপরে আমেরিকা। সো ফার্স্ট প্রেফারেবল, কারণ আমার জানা মতে যে বেশ কয়েক বছর সবচেয়ে সুখী কান্ট্রি, রিচ কান্ট্রি এভাবেও রিকগনাইজ হয়েছে সুইডেন। ছাত্রছাত্রীদের কীভাবে বা কতটুকু এনকারেজ করেন আসলে ওখানে যে নিজস্ব লাইফ গড়ার জন্য ব্যাপারে? সুইডেনটা কেমন আপনার এই এত বছরের দেখা দেশটা? সুইডেনে স্টাডি ভিসা যারা যায় ওরা কখনো ফিরে না, আমার দেখা কম ফিরে, 10% ফিরে, আচ্ছা, আর 90% থেকে যায়। একবার যখন ইউজ টু হয়ে যায় ওদের লাইফে, ওইখানকার সব কিছুতে, তখন এখানে এসে কমফোর্ট ফিল করে না। আচ্ছা আচ্ছা। আর খুবই ভালো তারা আছে, খুবই ভালো জব করে, খুবই ভালো লাইফ। ট্রিটমেন্ট নিতে গেলে এখানে বাংলাদেশে অনেক ব্যয়বহুল, তাই না? একটা মানুষের যখন ক্যান্সার হয়, কারো যদি ক্যান্সার হয়, এখানে অনেক ব্যয়বহুল না? ওইখানে যদি কোনো একটা সিটিজেনের ক্যান্সার হয়, তার 1 টাকাও খরচ হবে না, গভর্নমেন্ট পে করবে। পিআর বা কাগজপত্র পাওয়া, এইটা বেসিক্যালি কি ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে যে আমি দ্রুত পেতে পারি বা আমার ডিলে হতে পারে? সহজভাবে যদি পলিটিক্যাল যদি কোনো প্রবলেমে থাকে, এটা আগের কথা, এখন খুবই টাফ। রাশিয়ার যুদ্ধ হওয়ার পর থেকে ওরা আর চায় না কাউকে পেপার দিতে, কারণ ইউক্রেন থেকে এত লোক গেছে সুইডেনে, তাদেরকেই সামাল দিতে ওদের কষ্ট হচ্ছে। আমরা জব করি, 30% ট্যাক্স দিই, আমাদের ট্যাক্স থেকেই ওদেরকে হেল্প করে। সো এখন খুব টাফ, কিন্তু আগে পলিটিক্যাল অ্যাসাইলাম যারা আশ্রয় নিয়েছিল তারা পেয়েছে। আর আরেকটা হচ্ছে ওয়ার্কিং ভিসা, যেটাকে বলে
ওইখানের কোনো একটা কোম্পানি যদি কোনো কিছু পার্মানেন্টভাবে লিখে দেয় যে ট্যাক্স পে করতে হবে, অনেক হাই ট্যাক্স, ওই ট্যাক্স পে করতে হবে তাকে, দেন ভালো করে পেপার ফিল আপ করে বলতে হবে যে কোম্পানির যে মালিক তাকে লিখতে হবে যে ওর সব কিছু ওদের ইমিগ্রেশনের রুলস ফলো করে যদি জবটা তার হয় তাহলে ওইভাবে সে পেপার পেতে পারে। বিএটিএ করলে সেটাও হয়, কিন্তু সেটা একটু লং টাইম প্রসেসিং। বাংলাদেশে প্রচুর ইউরোপ যাবার লোভ দেখি 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ পর্যন্ত অনেকের টাকা করে, গ্যারান্টি সহকারে বলে। এগুলোর ভিত্তি কি আসলে আদৌ? এই ট্রাভেল এজেন্সির প্রচুর ভিউফোর ট্রাভেল এজেন্সি রয়েছে, এগুলো কোনোই ভিত্তি নেই, মিথ্যা কথা। মানে কোনো টাকাটা জাস্ট আত্মসাৎ করার জন্যই এই ফন্দিটা করে, আর যারা এই ফাঁদে পা দেয় তারা লুজার হয়। আচ্ছা, আসলে এরকম কোনো ভিসা সিস্টেম নাই সুইডেনে যে ওয়ার্ক পারমিট দিব 10 লাখ টাকা দিলে। না, ওয়ার্ক পারমিট কাকে দিবে? মানে ওরা ব্যবস্থা করে দেবে এরকম প্রচুর এরকম। হ্যাঁ, কিছু রেস্টুরেন্ট যাদের আছে তারা এরকম ভাবে ভাই বোন, আচ্ছা, সেটা ওদের মানে সুইডেনে, কিন্তু অন্য লোকদের কাছ থেকে টাকা নিয়ে সেটাও এখন ওরা ভীষণভাবে বুঝে গেছে ইমিগ্রেশন, যে এরকম একটা কিছু, ওদের অনেক রুলস। আচ্ছা, ইউরোপ তো মিক্স কান্ট্রির এবং অসাধারণ দেশ। সুইডেনে গিয়ে কখনো মনে হয়নি যে আমি অন্য দেশে শিফট করব, ওটা বেশি সুন্দর, বেশি কমফোর্ট? কেন সুইডেনেই থেকে গেলেন? এখানে অ্যাকচুয়ালি আমি সেটেল হয়ে গেছি। প্রেমে পড়েছিলেন? প্রেমে তো প্রতিদিন পড়ি। আচ্ছা, প্রেম তো থাকতে হবে, না মানুষ বুড়া হয়ে যাচ্ছে। আমি অনেক দেশে ঘুরি, আমার ভ্যাকেশনে সব দেশে যাই, কিন্তু এখন মন চায় না। মানে 2005 থেকে আপনি সুইডেনেই আছেন? সুইডেনে আছি, সুইডেনে আমি সেটেলড পুরো। আর নড়াচড়ার কোনো ইচ্ছা নাই, ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। ভ্যাকেশন যখন হয় তখন ভ্যাকেশনে দেখা যায় 2 উইকসের জন্য যাই, 1 উইকের জন্য। আসলে ওরকমভাবে আর 2005-এ যে আপনি যখন গেলেন তখন কার সাপোর্ট পেয়েছিলেন? বন্ধু কেমন পেয়েছিলেন যে কাজে সাপোর্ট দিবে, বা আপনার স্ট্রাগলের একটা গল্প শুনতে চাই। আমি যখন নতুন সুইডেনে যাই তখন যারা পুরানো মানুষ তখন খুবই ভাব দেখায়। কেমন সেটা? যে নতুন মক্কেল আসছে। আচ্ছা, মানে সাপোর্ট দেওয়ার মতো? না, বাঙালিরা খুব কম সাপোর্ট দেয়। আর জব ক্ষেত্রে তো একেবারেই না, ওদের কাছে কোনো হেল্প চাইলে ওরা এমন একটা ভাব করে যে না তুমি ল্যাঙ্গুয়েজ জানো না, নতুন আসছো, জব টব না, এরকম ওরা চাইলেও দিতে চায় না। বাঙালিরা এমনিতেই তো একটু আমরা পাজি, কাউকে হেল্প করতে চায় না। কিন্তু কিছু আছে ভালো মানুষ, তারা বুদ্ধি দেয়, তুমি এই ওয়েতে যাও, এই ওয়েতে যাও। আছে কিছু ভালো মানুষ তো আছেই, কিন্তু সবাই না। সুইডেনের প্রথম দিকে সবচেয়ে কঠিনতম দিন আপনার কোনটা পার হয়েছে? যখন 25 ডিগ্রি -25 ডিগ্রির মধ্যে যখন পথ চলতে হতো, তখন মানে জবে যেতে হতো। হ্যাঁ, উফ।